মণিশঙ্কর বাবু, পরামর্শ মোহন ভাগবত নাকি নরেন্দ্র মোদীকে দিয়েছিলেন, মোদী তো শুনলেন, আর কারোর জন্য দেননি? নবান্নে বসে এখনো চলবে রাজনৈতিক মিটিং? না, আমরা যারা একটু ছোটোবেলার থেকে পড়াশোনা করেছি, শুনেছি গণতন্ত্র রাজনীতি নিয়ে পড়াশোনা করেছি, মানে ডেমোক্রেসি যে বলে বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল। এখন সেই জনগণই শেষ কথা একটা গণতন্ত্রে। যদি আমরা সেটাই বিশ্বাস করতাম বা বিশ্বাস করি, তাহলে আমরা ভোটে দেখেছি যে জনগণ কার পক্ষে রায় দিয়েছে। আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট জনগণের রায়টাকে সম্মান দিয়ে এক সপ্তাহ অন্তত পক্ষে যারা এই ক্রিটিসিজমগুলো করতেন তারা একটা চুপচাপ থাকবেন, মানে চুপচাপ মানে একটা মুখ বন্ধ হয়ে যে ধরনের কথাগুলো বলেছে যার জন্যই প্রতিফলনটা ঘটেছে সেইটা অ্যাটলিস্ট রেস্টেন করবে, সেটা দেখি প্রথম দিন থেকে দেখিনি। এখন আপনি দেখবেন যে রাম মন্দিরটা যখন হলো তখন নরেন্দ্র মোদীর বক্তব্য হলো যে এইবারে আমাদের হিন্দুত্ববাদী যেটা বলছিলাম এতদিনে পূর্ণ হলো, রাম রাজত্ব শুরু হলো। এখন এর পরে দেখা যাচ্ছে ভোটের রেজাল্টের পরে মোহন ভাগবত এখন বলছে যে একটা প্রধানমন্ত্রী হতে গেলে, একটা দল চালাতে গেলে অহংবোধটা ত্যাগ করতে হয়। আমি বলছি যে এটা তো ভোটের আগে বলেনি, যে সেটা পরামর্শ দেওয়ার পরে নরেন্দ্র মোদী সেটা রেকটিফাই করে তারপরে ভোটের রেজাল্টটা এটা হয়েছে। তার মানে ভোটের রেজাল্টের পরে বুঝেছে যে নরেন্দ্র মোদী কী ধরনের ঘটনা ঘটাইছে এবং কী ধরনের তার অ্যাক্টিভিটিস আছে, সেই জন্যই পরামর্শগুলো দিয়েছে। তার মানে আমি যদি বলি অহংবোধটা ত্যাগ করো, তাহলে অহংকারটা ছিল, এটা আপনারা স্বীকার করবেন তো যে নরেন্দ্র মোদী একটা অহংকারী, হ্যাঁ, অহংবোধ তার মধ্যে কার্যকর করছে, সেইটাকে দিয়ে আমার সরকার যা করছে আমি করছি, যা করব আমি করব, 400 আমি নেব, মানে 2050 সাল পর্যন্ত আমি থাকব, এই ধরনের ঘটনাগুলো যখন বলছেন তখন আপনারা কোনো ক্রিটিসিজম করছেন না। এইবারে আপনি যদি বলেন যে নবান্ন থেকে যে বলে ঘটনা ঘটেছে, আমি জানি না কি ধরনের বক্তৃতা তিনি দিয়েছেন, কিন্তু যখন একজন বিচারপতি চেয়ারে বসে রেজিগনেশন না দিয়ে কোথায় মিটিং করবেন বিজেপিতে যাচ্ছেন, তাকে বিজেপিতে ভোটে দাঁড় করাচ্ছে, তখন আপনাদের ক্রিটিসিজম বলে এগুলো মনে হয় না যে একদম কোথায় মিটিং করেছে? বিচারপতি তো চেয়ারে বসে বলেছিলেন যে আমার বিজেপির সঙ্গে যোগাযোগ আছে, আমি মিটিং করব। কোন চেয়ারে? রেজিগনেশন না, জজের চেয়ারে বসে, হাইকোর্টে জজের চেয়ারে বসে বলেছিলেন, এবং বলেছেন আমি একটা মিটিং করব, পলিটিক্যাল আমি যোগ দিচ্ছি, এই কথাগুলো তিনি জজের চেয়ারে বসে বলেছেন। জজের চেয়ারে বসে একটাও বলেন। আমি বলছি আমরা নিজেরা শুনেছিলাম, তিনি যখন পরে বলেছেন সেই সময় তিনি জজের দায়িত্ব পালন করছিলেন, যে সময়টা কথা বলছেন, কিন্তু জজের চেয়ারে বসে বলেন তিনি দেননি, তার আগে বলেছেন। এবং এটাও শোনা যাচ্ছে তিনি প্রতিবাদ করতে পারেননি যে তিনি ছুটি নিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করে এসছেন, তিনি দলে যোগ দেবেন বলে জজ থাকাকালীন। সেটা ডেটটা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে কবে গেছিল, কার সঙ্গে দেখা করেছিল, তখন তো কোনো ক্রিটিসিজম করেননি। এখন হেরে গেছেন, এখন হেরে যাওয়ার পরে কি হয়, ছোটোবেলার থেকে আমি যখন একটা কোনো বিষয়ে কম নাম্বার পেয়ে যায়, আমাকে যখন বাবা বলে কেন কম নাম্বার পেলে রে, আমি তখন 3টে উদাহরণ খুঁজি, ওই পাড়ার একটা ছেলে এই পেয়েছে, ওই পাড়ার একটা মেয়ে এই পেয়েছে, এই উদাহরণগুলো খুঁজি। সেই উদাহরণগুলো খোঁজার জন্য আপনারা চেষ্টা করছেন। এখন ভোটের রেজাল্টটাকে জনগণের যে একটা, মানে যে জিতে গেছে সে যা খুশি, না জনগণ যে একটা রায় দিয়েছে সেটাকে প্রাধান্য দেবেন না? বলছি অবশ্যই প্রাধান্য দিয়ে তো জিজ্ঞাসা করছি, জিতে গেছে যা খুশি করতে পারে। তাহলে জনগণ যখন এটা মেনে নিচ্ছে, তার মানে আপনি আমার অগ্নিবাণের উত্তরটা দিলেন যে মমতা শাসনে বাংলায় গণতন্ত্র ফিরবে না। উত্তর লাস্ট অফ অল এটাই আমি দিচ্ছি যে মানুষ যেটা চায়, যে নেতা নেত্রী সেটা বোঝেন, তিনি হচ্ছেন প্রকৃত নেতা নেত্রী। আপনি বলছেন বাংলার মানুষ চান, বাংলার মানুষ কি চায় সেটা মমতা ব্যানার্জি জানে বলে এতগুলো সিট। তার মানে আপনি বলছেন বাংলার মানুষ এটা চান যে নবান্নে বসে মুখ্যমন্ত্রী দলের বৈঠক করুন। ভাই কি চায় সেটা তো রেজাল্ট বলে দিয়েছে। এর আগে তো অনেক কিছু হয়েছে, সরস্বতী পূজার মন্ত্র নিয়ে আপনারা ক্রিটিসিজম করেছেন, দুর্গা পূজার মন্ত্র নিয়ে ক্রিটিসিজম করেছেন, তার প্রতিফলনটা ভোটে পেয়ে গেছে। মণিশঙ্কর বাবু, পরামর্শ মোহন ভাগবত নাকি নরেন্দ্র মোদীকে দিয়েছিলেন, মোদী তো শুনলেন, আর কারোর জন্য দেননি? নবান্নে বসে এখনো চলবে রাজনৈতিক মিটিং? না, আমরা যারা একটু ছোটোবেলার থেকে পড়াশোনা করেছি, শুনেছি গণতন্ত্র রাজনীতি নিয়ে পড়াশোনা করেছি, মানে ডেমোক্রেসি যে বলে বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল। এখন সেই জনগণই শেষ কথা একটা গণতন্ত্রে। যদি আমরা সেটাই বিশ্বাস করতাম বা বিশ্বাস করি, তাহলে আমরা ভোটে দেখেছি যে জনগণ কার পক্ষে রায় দিয়েছে। আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট জনগণের রায়টাকে সম্মান দিয়ে এক সপ্তাহ অন্তত পক্ষে যারা এই ক্রিটিসিজমগুলো করতেন তারা একটা চুপচাপ থাকবেন, মানে চুপচাপ মানে একটা মুখ বন্ধ হয়ে যে ধরনের কথাগুলো বলেছে যার জন্যই প্রতিফলনটা ঘটেছে সেইটা অ্যাটলিস্ট রেস্টেন করবে, সেটা দেখি প্রথম দিন থেকে দেখিনি।
এখন আপনি দেখবেন যে রাম মন্দিরটা যখন হলো তখন নরেন্দ্র মোদীর বক্তব্য হলো যে এইবারে আমাদের হিন্দুত্ববাদী যেটা বলছিলাম এতদিনে পূর্ণ হলো, রাম রাজত্ব শুরু হলো। এখন এর পরে দেখা যাচ্ছে ভোটের রেজাল্টের পরে মোহন ভাগবত এখন বলছে যে একটা প্রধানমন্ত্রী হতে গেলে, একটা দল চালাতে গেলে অহংবোধটা ত্যাগ করতে হয়। আমি বলছি যে এটা তো ভোটের আগে বলেনি, যে সেটা পরামর্শ দেওয়ার পরে নরেন্দ্র মোদী সেটা রেকটিফাই করে তারপরে ভোটের রেজাল্টটা এটা হয়েছে। তার মানে ভোটের রেজাল্টের পরে বুঝেছে যে নরেন্দ্র মোদী কী ধরনের ঘটনা ঘটাইছে এবং কী ধরনের তার অ্যাক্টিভিটিস আছে, সেই জন্যই পরামর্শগুলো দিয়েছে। তার মানে আমি যদি বলি অহংবোধটা ত্যাগ করো, তাহলে অহংকারটা ছিল, এটা আপনারা স্বীকার করবেন তো যে নরেন্দ্র মোদী একটা অহংকারী, হ্যাঁ, অহংবোধ তার মধ্যে কার্যকর করছে, সেইটাকে দিয়ে আমার সরকার যা করছে আমি করছি, যা করব আমি করব, 400 আমি নেব, মানে 2050 সাল পর্যন্ত আমি থাকব, এই ধরনের ঘটনাগুলো যখন বলছেন তখন আপনারা কোনো ক্রিটিসিজম করছেন না। এইবারে আপনি যদি বলেন যে নবান্ন থেকে যে বলে ঘটনা ঘটেছে, আমি জানি না কি ধরনের বক্তৃতা তিনি দিয়েছেন, কিন্তু যখন একজন বিচারপতি চেয়ারে বসে রেজিগনেশন না দিয়ে কোথায় মিটিং করবেন বিজেপিতে যাচ্ছেন, তাকে বিজেপিতে ভোটে দাঁড় করাচ্ছে, তখন আপনাদের বলে এগুলো মনে হয় না যে বিচারপতি কোথায় মিটিং করেছে? বিচারপতি তো চেয়ারে বসে বলেছিলেন যে আমার বিজেপির সঙ্গে যোগাযোগ আছে, আমি মিটিং করব। কোন চেয়ারে রেজিগনেশন না, জজের চেয়ারে বসে, হাইকোর্টে জজের চেয়ারে বসে বলেছেন এবং বলেছেন আমি একটা মিটিং করব, পলিটিক্যাল আমি যোগ দিচ্ছি, এই কথাগুলো তিনি জজের চেয়ারে বসে বলেছেন। জজের চেয়ারে বসে একটাও বলেন। আমি বলছি আমরা নিজেরা শুনেছিলাম, তিনি যখন পরে বলেছেন সেই সময় তিনি জজের দায়িত্ব পালন করছিলেন, যে সময়টা কথা বলছেন, কিন্তু জজের চেয়ারে বসে বলেন তিনি দেননি, তার আগে বলেছেন। এবং এটাও শোনা যাচ্ছে তিনি প্রতিবাদ করতে পারেননি যে তিনি ছুটি নিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করে এসছেন, তিনি দলে যোগ দেবেন বলে জজ থাকাকালীন। সেটা ডেটটা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে কবে গেছিল, কার সঙ্গে দেখা করেছিল, তখন তো কোনো ক্রিটিসিজম করেননি। এখন হেরে গেছেন, এখন হেরে যাওয়ার পরে কি হয়, ছোটবেলার থেকে আমি যখন একটা কোনো বিষয়ে কম নাম্বার পেয়ে যায়, আমাকে যখন বাবা বলে কেন কম নাম্বার পেলে রে, আমি তখন 3টে উদাহরণ খুঁজি, ওই পাড়ার একটা ছেলে এই পেয়েছে, ওই পাড়ার একটা মেয়ে এই পেয়েছে, এই উদাহরণগুলো খুঁজি। সেই উদাহরণগুলো খোঁজার জন্য আপনারা চেষ্টা করছেন। এখন ভোটের রেজাল্টটাকে জনগণের যে একটা, মানে যে জিতে গেছে সে যা খুশি করতে পারে, জনগণ যে একটা রায় দিয়েছে সেটাকে প্রাধান্য দেবেন না? বলছি অবশ্যই প্রাধান্য দিয়ে তো জিজ্ঞাসা করছি, আমার জিতে গেছে যা খুশি করতে পারে। তাহলে জনগণ যখন এটা মেনে নিচ্ছে, তার মানে আপনি আমার অগ্নিবাণের উত্তরটা দিলেন যে মমতা শাসনে বাংলায় গণতন্ত্র ফিরবে না। উত্তর লাস্ট অফ অল এটাই আমি দিচ্ছি যে মানুষ যেটা চায়, যে নেতা নেত্রী সেটা বোঝেন, তিনি হচ্ছেন প্রকৃত নেতা নেত্রী। মানে আপনি বলছেন বাংলার মানুষ চান, বাংলার মানুষ কি চায় সেটা মমতা ব্যানার্জি জানে বলে এতগুলো সিট। তার মানে আপনি বলছেন বাংলার মানুষ এটা চান যে নবান্নে বসে মুখ্যমন্ত্রী দলের বৈঠক করুন। ভাই কি চায় সেটা তো রেজাল্ট বলে দিয়েছে। এর আগে তো অনেক কিছু হয়েছে, সরস্বতী পূজার মন্ত্র নিয়ে আপনারা ক্রিটিসিজম করেছেন, দুর্গাপূজার মন্ত্র নিয়ে ক্রিটিসিজম করেছেন, তার প্রতিফলনটা ভোটে পেয়ে গেছে।